কঠোর বিধিনিষেধে স্কুলে বিয়ের অনুষ্ঠান করতে না দেয়ায় চট্টগ্রামের শিক্ষক লাঞ্ছিত, অভিযুক্ত যুবদল নেতা আটক। রাজধানীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মশালা। উত্তর সিটির অনলাইন পশুর হাটে 1 লাখ গরু বিক্রির আশা আছে, ছবি দেখে বাছাইয়ের সুযোগ। দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত খামারিরা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে সোনাহাট স্থলবন্দর, হুমকিতে মহাসড়ক সহ বিভিন্ন ব্যবস্থাপনা। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। করোনায় টালমাটাল অবস্থা পুরো দেশের, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মৃত্যুর হার। 24 ঘন্টায় এখন পর্যন্ত মারা গেছেন 120 জন। এর মধ্যে শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 87 জন। শয্যা, অক্সিজেন আর আইসিইউ নয়, হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। এখন আর কোনো বিশেষ জেলা বা এলাকা নয়, পুরো দেশই হটস্পটে পরিণত হয়েছে। রোগী আর স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে হাসপাতালগুলোর চিত্র অবর্ণনীয়। লকডাউন, শাটডাউন, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না মানবজাতির জন্য প্রাণঘাতী কোভিড-19কে। দেশে টানা 3 দিন 8,000-এর বেশি কোভিড রোগী শনাক্তের পর সংখ্যাটা 6,000-এর ঘরে নামলেও দৈনিক মৃত্যু শতাধিকের নিচে নামছে না। বাড়তে বাড়তে এক লাফেই একদিনে মৃত্যুর চূড়ায় পৌঁছে গেছে সীমান্ত জেলা কুষ্টিয়া। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। ডাক্তার ঠিকমতো আসছে না, বড় ডাক্তার, এবং অবহেলা হচ্ছে অনেক। করোনা রোগীর সংখ্যা অনেক বেশি, মেন্টালি সাপোর্ট দেওয়া হোক, অক্সিজেনের সমস্যা হোক, এসব সমস্যার কারণে অনেক রোগী মারা যাচ্ছে। প্রত্যেকটা রোগী অক্সিজেন যদি একটা পাচ্ছে তার 5টা কিনা লাগছে। গত এক সপ্তাহ ধরেই সর্বোচ্চ ঝুঁকিতে খুলনা অঞ্চল। পরিস্থিতি এখন লাগামের বাইরে। খুলনার 3টি হাসপাতালে একদিনে আরও 15 জন মারা গেছেন। আইসিইউ, শয্যা, অক্সিজেনের পাশাপাশি ওষুধ সংকটও দেখা দিয়েছে প্রকটভাবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গেল 24 ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু হয়েছে 12 জনের। করোনা ওয়ার্ডগুলোতে এখন সিট পাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা। আর অক্সিজেন, বিশেষ করে অক্সিজেনের সমস্যাটা বেশি। রোগী রাখার জায়গা নাই। একটা মানুষ আরেকটা মানুষের স্পর্শে এতটাই কাছাকাছি আছে, কোনো দূরত্ব বজায় যেটা রাখার দরকার, কিন্তু সেটার কোনো রাখার কোনো ব্যবস্থা নেই। এদিকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে ময়মনসিংহেও। গত 24 ঘন্টায় নগরীর মেডিকেলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। আর রোগীর অনেক চাপ, এখানে আপনার ফ্লোরে রোগী আছে, অনেকে বারান্দায় আছে, তারপরে আমরা সিট বারান্দাও দাঁড়ানোর মতো বা বসার মতো জায়গা নাই, এরকম অবস্থা। বিগত দিনগুলোর তুলনায় করোনা রোগীর সংখ্যা প্রায় 3 গুণ হয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করতেছে। করোনায় নিয়ন্ত্রণহীন টাঙ্গাইল জেলাও সংক্রমণ আর মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে 11 জন মারা গেছেন। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। আর ঠাকুরগাঁয়ে আরও 7 জন মারা গেছেন। হাসপাতালের জায়গার সংকুলন হয় না, এখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা সুবিধা মতো হচ্ছে না। একটা সমস্যা হলে পরে নার্সের কাছে ডাকলি পাওয়া যাচ্ছে না। শুরু থেকেই উচ্চ ঝুঁকিতে সাতক্ষীরা। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। আর আক্রান্তের হার বেড়েই চলেছে চট্টগ্রাম জেলায়। একদিনে মারা গেছেন 6 জন। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 6 জন, বগুড়ায় 5 জন, বরিশালে 4 জন ও দিনাজপুরে 3 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে বাইরের রোগীর চাপে রাজধানীর কোভিড হাসপাতালে হিমশিম অবস্থা। কোনো হাসপাতালে এখন ভর্তি করতে হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগীকে। কেবল 1 সপ্তাহেই ঢাকার হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে 44%। আর 16টির সরকারি কোভিড হাসপাতালের 8টির সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তীব্র শ্বাসকষ্ট সহ কোভিডের নানা উপসর্গে ভুগছেন 52 বছর বয়সী মাসুদ রানা। পর্যাপ্ত অক্সিজেন সুবিধার অভাব আর হাসপাতালে শয্যা সংকটের কারণেই কুষ্টিয়া থেকে তাকে নিয়ে আসতে হয় ঢাকায়। ভর্তি করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তবে অবস্থার আরও অবনতিতে প্রয়োজন পড়ে আইসিইউর। কিন্তু সবকটি আইসিইউ রোগীতে পূর্ণ থাকায় নিতে হচ্ছে অন্য হাসপাতালে। কুষ্টিয়াতে অ্যাভেলেবল সিট না, অনেক রোগীর চাপ অনেক। ওখানে তো সিটই পাইনি, যার কারণে এখানে নিয়ে আসছে। আইসিইউ না পাওয়ার কারণে নিয়ে যেতে হচ্ছে। এখন ডিএনসিসিতে যে আইসিইউ 2 দিন সাপোর্টের ওনার উন্নতি হলে হয়তো
আবার এখানে আবার ফেরত আসতেও পারি। রাজধানীর সরকারি 16টি কোভিড নির্ধারিত হাসপাতালের অর্ধেকের চিত্রই এখন এমন। ফাঁকা নেই কোনো আইসিইউ। সাধারণ রোগী চাপও বাড়ছে পাল্লা দিয়ে। রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে গত এক সপ্তাহেই রোগী চাপ বেড়েছে প্রায় 50%। সিনড্রোম দেখা দেওয়ার পরে 3 দিন পরে পরীক্ষা করাইছি, পরে পজিটিভ আসছে। তারপরে এখানে নিয়ে আসছিলাম, তখন অক্সিজেন লেভেলটা একটু ভালো ছিল, তখন নিয়ে গেছিলাম। এখন আবার অক্সিজেন লেভেল খারাপ, খুবই খারাপ। এখন আবার ভর্তির জন্য নিয়ে আসছি। রাজধানীতে রোগী চাপে শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। প্রতিষ্ঠানটি বলছে, কোভিডের ভারতীয় ধরনের দাপটে আলাদা করে দেখার সুযোগ নেই রাজধানীকে। জাতীয় গড়ের চাইতে রাজধানীতে এখনো শনাক্তের হার কম আছে, কিন্তু সামগ্রিকভাবে রোগীর সংখ্যাটি কিন্তু এখানেও আছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের সর্বোচ্চ সদ্ব্যবহারের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং খুলনার সদর হাসপাতালের সামনে আছেন তরিকুল ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, সাদিয়া, আসলে যদি বলতে চাই যে কোভিড-19 যে সংক্রমণ সেটি আসলে যে সারা দেশে যে বিস্তার লাভ করেছে এবং বিশেষ করে যে কোভিডের ডেল্টা ধরন, তার কারণে কিন্তু আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীও কিন্তু মোটামুটি বলা যায় যে এক প্রকার রোগী যথেষ্ট রোগী চাপের মধ্যে পড়েছে। আমরা এই মুহূর্তে যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছি, এই হাসপাতালটিতে যে 300 জন রোগী আসলে যে ভর্তি রাখার মতন সক্ষমতা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে 330 জন রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ সক্ষমতার চাইতেও এই হাসপাতালটিতে যে 30 জন বেশি রোগী ভর্তি রয়েছেন, আর অন্যদিকে 10টি আইসিইউ শয্যা রয়েছে, তার সবকটি কিন্তু এই হাসপাতালের প্রতিটি আইসিইউ কিন্তু রোগীতে পূর্ণ রয়েছে। আর যদি একটি গত 24 ঘন্টায় এই হাসপাতালের চিত্র যদি বলতে যাই, 49 জন রোগী ছাড় পাওয়ার বিপরীতে এখনই কিন্তু ভর্তি হয়েছেন যে 56 জন রোগী। অর্থাৎ রোগী চাপ যে বেড়েই চলেছে সেটি কিন্তু এই হাসপাতালটি কিন্তু সাক্ষী দিচ্ছে। আর সামগ্রিকভাবে যদি রাজধানীর চিত্র বলতে যাই, রাজধানীর প্রায় সবকটি হাসপাতালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোগী বেড়ে চলেছে। গত এক সপ্তাহেই কিন্তু রাজধানীতে 50% মতন রোগী ভর্তি হয়েছে। তবে একটি বিষয় উল্লেখ করার মতন, এখানে কিন্তু আমরা অনেক রোগীকে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে তারা রাজধানীর বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে এখানে এসে ভর্তি হচ্ছেন। অনেক রোগীকে আমরা পাচ্ছি যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে তারা আসছেন। তো সামগ্রিকভাবে যদি যেটি শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এইভাবেই যদি রোগী চাপ বাড়তে থাকে, তাহলে কিন্তু যে হাসপাতালের যে সক্ষমতা সেটি কিন্তু যে কোনো হাসপাতালের পক্ষে আসলে যে সে সক্ষমতা দিয়ে রোগী চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। এমনটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সবাই কিন্তু একই সংখ্যা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে যে সাধারণ মানুষ যেন তারা স্বাস্থ্যবিধি এবং যে নিয়মকানুন মেনে চলেন এবং যে কোভিড-19 প্রতিরোধের জন্য তারা যেন সর্বোচ্চ সচেতন হন, সে বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে সব পক্ষ থেকে। বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরও বারবার এই কথাটি বলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই কথা বলছেন। আমরা একটু জানার চেষ্টা করব খুলনার খবরাখবর আমাদের সহকর্মী তরিকুল ইসলামের কাছ থেকে। তরিক। ধন্যবাদ রবিন। খুলনায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। একদিকে যেমন করোনা সংক্রমণের হার বাড়ছে, অপরদিকে মৃত্যু সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় খুলনাতে 3টি হাসপাতালে মারা গেছেন 15 জন, এর মধ্যে 11 জনই কিন্তু খুলনা জেলার এবং বাকি 2 জন বাগেরহাট এবং নড়াইল জেলার। সব মিলিয়ে খুলনায় গত 15 দিন ধরে 10-এর নিচে আসলে মৃত্যু সংখ্যা নামছে না, এবং আমরা প্রতিদিন দেখছি যে 11 থেকে 12 বা 15 পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। এবং গত 24 ঘন্টায় 436 জনের অ্যান্টিজেন পরীক্ষায় যেটি আমরা ফলাফল পেয়েছি, 150 জনের শনাক্ত হয়েছে করোনা, অর্থাৎ 34% গতকাল পর্যন্ত শনাক্ত হয়েছে 24 ঘন্টায়। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার মূল কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট এবং যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু বলছেন যে সাধারণ মানুষ যে অসচেতন সে কারণে কিন্তু করোনা সংক্রমিত হচ্ছে এবং সেটি ধারণার বাইরে ছড়িয়ে পড়ছে, এবং মানুষ কিন্তু এখনো পর্যন্ত অলিগলিতে অবস্থান করছে লকডাউনের মধ্যে এবং করোনা সংক্রমণের যে স্বাস্থ্যবিধি সেগুলো কিন্তু মানছেন না। এবং পাশাপাশি খুলনায় আরটিপিসিআর ল্যাব, যেটি খুলনা
মেডিকেল কলেজে সেটি কিন্তু গত 4 দিন ধরে নষ্ট রয়েছে। আজকে চালু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনো চালু হয়নি। তো সাধারণ যারা আসছে নমুনা দিয়ে গত 4-5 দিন আগে যারা নমুনা দিয়েছেন তাদের ফলাফলও তারা হাতে পাননি। অর্থাৎ গত 2000 নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, সেটি কিন্তু এখনো কোনো ফলাফল জানা যায়নি। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমিত পরিসরে RT-PCR ল্যাবে সেখানেও পরীক্ষা করা চলছিল, কিন্তু গতকাল রাতে সেটিও কিন্তু নষ্ট হয়ে গেছে, যে কারণে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে খুলনায় কিভাবে করোনা পরীক্ষা করা হবে। শুধুমাত্র অ্যান্টিজেনের উপর নির্ভর করেই সে করোনা পরীক্ষা করা হচ্ছে এবং রোগী শনাক্ত করা হচ্ছে। এবং খুলনা হাসপাতালগুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে এই মুহূর্তে 4টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে এবং প্রতিটা হাসপাতালে কিন্তু রোগীর চাপ বাড়ছে এবং যে ধারণ ক্ষমতা তার থেকে অতিরিক্ত সেখানে অবস্থান করছে। সব মিলিয়ে এই ছিল সাদিয়া খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং তার আগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে 4 দিন আগে 20 মিনিটের ব্যবধানে মারা গেছেন 6 জন। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডকে আগের দিন রাতে অক্সিজেন রিফিলের তাগাদা দেয়া হয়। 24 ঘন্টা পর তারা সরবরাহ করে। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। গত 30 জুন সন্ধ্যা বিভীষিকাময় অধ্যায় ছিল সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পেরে মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আইসিইউতে 4 জন ও সিসিইউতে থাকা 2 জন মুমূর্ষু করোনা রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিপর্যয়ের লক্ষণ দেখা দেয় আগের দিন রাত থেকেই। পরে 30 জুন সকাল থেকেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে অক্সিজেন রিজার্ভারে রিফিল করার তাগিদ দেওয়া হয় বারবার। পরে সময়ক্ষেপণ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ অবহিত করেন জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও। তারপরও সারাদিন পার হয়ে রাত 8টায় পৌঁছে হাই ফ্লো অক্সিজেন। ততক্ষণে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়। যখন অক্সিজেনটা চলে গেল, আমার বেডের পাশে 2 জন মারা গেছে এবং আইসিইউতে 4 জন মারা গেল। আমি নামাজে যাচ্ছিলাম, যাওয়ার মুহূর্ত থেকে মৃত রোগী বাইরে দিচ্ছে, নামাজ থেকে আসার পরেও মৃত রোগী বাইরে দিচ্ছে। ক্ষণেকের জন্য একটা বিভীষিকাময় অবস্থা হয়ে গেছিল। অক্সিজেন তখন বলে অক্সিজেনের গাড়ি আসছে লেট। আগের দিনও বলছি, পরের দিন হচ্ছে আমি বারবার বলছি যে আমাদের কিন্তু লিকুইড কমতেছে, আপনারা দ্রুত গাড়ি পাঠান। মহামারীতে এমন গাফিলতি, চরম অবহেলা উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি। একটি সুষ্ঠু তদন্ত চাই। গাফিলতি বা অনিয়মের কোনো কারণ ঘটে থাকে তাদের শাস্তিও আমরা চাই। তাদের পরিবারগুলো যেন ক্ষতিপূরণ পায়। ঘটনার দিন সন্ধ্যা 7টার পর থেকেই অক্সিজেনের লেভেল কমতে থাকার কথা স্বীকার করে আগে থেকেই সংকটাপন্ন ওই রোগীগুলোকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় তদন্ত কমিটি ও হাসপাতাল কর্তৃপক্ষ। 7টা 20-30-এর দিকে খুব বেশি ঘাটতি এবং প্রেশার অনেক নেমে যায়। যে রোগীগুলো ছিল ওই সময়ে 30 লিটার অক্সিজেনে তারা আর সাস্টেইন করতে পারে নাই। 30শে জুন অক্সিজেনের প্রেশার কমে যাওয়ায় 6 জন অতি মুমূর্ষু রোগী মৃত্যুবরণ করে। এই ঘটনায় জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। কঠোর বিধিনিষেধের 4র্থ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের সমাগম। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কাজের অজুহাতে বের হয়েছেন অনেকেই। তবে মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশির পাশাপাশি অযথা ঘোরাঘুরির জন্য করা হচ্ছে জরিমানা। নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর বিধিনিষেধের 4র্থ দিনে রাজধানীর চিত্র কিছুটা বদলেছে। সড়কে গণপরিবহন না থাকলেও যানবাহনের সাথে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন। করোনায় প্রতিদিন মৃত্যুহার লাফিয়ে বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনেই ঘরের বাইরে বের হচ্ছেন অনেকেই। প্রয়োজন ছাড়া চলাফেরার জন্য রয়েছে নানা অজুহাত, এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিচ্ছেন ভুল তথ্য। উনি আপনার কে? হ্যাঁ, আমার শ্বশুরের মতো নয়। উনি তো বললো যে উনি আপনার ভাই। উনি আমার জামাই হইলে আমার কি হয়? আমাদের গোষ্ঠীর বললাম না, উনি আমার জামাই। জিজ্ঞাসাবাদে ওনারা প্রথমে বলছিল যে উনি বলছে আমার আপন ভাই, তো পরে ওনার কাছে শুনে দেখলাম যে উনি আপন ভাই না, পাড়া প্রতিবেশী ভাই। আপন ভাই হলে ওনাদেরকে আমি ছেড়ে দিতাম। ঢাকার প্রবেশের প্রধান ফটকেও রয়েছে কঠোর নজরদারি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছেন অপ্রয়োজনে বের হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানাও। নওগাঁ থেকে আসছি, কুমিল্লা যাব,
অটো রাইস মিলের সার্ভিসিংয়ের কাজের জন্য। স্যার এখন তো লকডাউনের মধ্যে তো আমাদের যাওয়ার তো কোনো ইয়ে নাই, বাইক ছাড়া তো যাবো কিভাবে? অমান্য করতেছে। একটা আছে হলো সোশ্যাল ডিস্টেন্স, আর মেইন অসুবিধা হচ্ছে যার বের হওয়ার কথা না সে কেন বের হয়েছে, এটাই মূল। এই ধারাতে আমরা বেশি মামলা দিই। এদিকে নগরীর অলিগলিতে চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব সদস্যরাও। আমরা গতকালকে পর্যন্ত 3 দিনে সারা বাংলাদেশে র্যাব বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে, টহল জোরদার করেছে, চেকপোস্ট স্থাপন করেছে। এই প্রেক্ষিতে আমরা যারা বিধিনিষেধ অমান্য করেছে এরকম প্রায় 7 শতাধিক লোককে আমরা আইনের আওতায় এনেছি এবং প্রায় 6 লক্ষাধিক টাকা আমরা দেশব্যাপী গতকালকে পর্যন্ত জরিমানা করেছি। করোনা সংক্রমণ রোধে সারা দেশের 7 দিনের কঠোর বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ কার্যকরে চতুর্থ দিনেও পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং চট্টগ্রামের সিটি গেট এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত। সাদিয়া, সকাল থেকে বলছিলাম যে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে সড়কে যানবাহনের সাথে সাথে মানুষের উপস্থিতি বেশ বেড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মুহূর্তে বিজয় সরণির সবচেয়ে ব্যস্ততম এলাকায়, এই এলাকায় এখন পর্যন্ত ট্রাফিক সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে যাচ্ছে। একই সাথে যে প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি সকাল থেকে যে অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি যে আজকে যানবাহনের সংখ্যা অনেকাংশে বেড়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে আসলে জরুরি প্রয়োজনের কথা বলা হলেও ব্যক্তিগত পরিবহনে নানা অজুহাতেও কিন্তু মানুষ সাধারণত বেরিয়েছে। একই সাথে প্রথম কর্মদিবস, তবে এর বাইরে কিন্তু এই সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু থেমে নেই। সবাই মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মাঠে নেমেছে, কিন্তু যাদের তথ্যগত বা পরিচয়পত্র দেখাতে পারছে না এমন ব্যক্তিদেরকে তারা প্রশ্নের মুখোমুখি করছেন এবং কখনো কখনো তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। তারপরও কিন্তু আমরা সকালে দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত মানুষের অবস্থান একেবারে বেড়েই চলছে এবং এমন আমরা দেখেছি যে আসলে একটি গাড়িতে করে গাদাগাদি করে কিন্তু যারা কর্মক্ষেত্রে যাচ্ছে জরুরি প্রয়োজনে, সেখানে কিন্তু দেখেছি আমরা সে মানুষগুলোর অর্থাৎ স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু যাওয়া আসা করছে। সব মিলে গত কয়েকদিনের যে চিত্র ছিল রাজধানীতে পরিবহন কম ছিল, কিন্তু আজকে সে পরিবহন কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। একই সাথে কিন্তু সড়কে রিক্সার সংখ্যাও কিন্তু বেশ কয়েক গুণ বেড়েছে। গত কয়েকদিন আমরা ভাড়া চালিত যে মোটরসাইকেলের সংখ্যা সেগুলো পাইনি, কিন্তু আজকে তারা সেই সমস্ত ভাড়া চালিত মোটরসাইকেলে 2 জন করে নিয়ে তারা বের হয়েছে এবং সেখানে তারা যদিও ভুল তথ্য দিচ্ছে এমন ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে কাউকে কাউকে গ্রেফতারও করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বিভিন্ন পণ্য পরিবহনের নামে বিভিন্ন গাড়িগুলোতে তারা বিভিন্ন যানবাহন আসলে নিয়ে বিশেষ করে যাত্রী পরিবহনের এমন অভিযোগ করেছে। সব মিলিয়ে গত কয়েকদিনের যে চিত্র ছিল লকডাউনে সাধারণ মানুষ যে ঘরে অবস্থান করছিল, আজকে সে অবস্থান থেকে কিছুটা হলে বেরিয়ে এসেছে। যদিও তারা বলছেন সবাই জরুরি প্রয়োজনে কিন্তু তারা বেরিয়ে এসেছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে কাউকে ছাড় দেওয়া হবে না এই কঠোর লকডাউন ভঙ্গ করা হলে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর ঢাকা থেকে লকডাউনের সবশেষ খবর। আমার সহকর্মী রয়েছেন কমল দে চট্টগ্রামে, সেখানকার লকডাউন অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সাদাত। অর্থাৎ সময় যত গড়াচ্ছে লকডাউনের ততটা যেন সরকারি প্রশাসনগুলো শিথিলতা দেখাচ্ছে বলে মনে হচ্ছে। গত 3 দিন ধরে চট্টগ্রামে যে চিত্র ছিল তার ভিন্ন চিত্র আজকে চতুর্থ দিনে, কারণ প্রশাসনে তেমন কোনো কঠোর নজরদারি কিন্তু চট্টগ্রামের এখন খুব কমই দেখা যাচ্ছে। গত 3 দিন ধরে কিন্তু চট্টগ্রাম শহরের যে প্রবেশ পথগুলি সেগুলিতে পুলিশ এবং সেনা সদস্যরা যেমন যে কঠোর অবস্থান থাকার কারণে কোনো অযাচিত যানবাহন ব্যক্তি কিন্তু শহরে প্রবেশ করতে পারেনি, আবার শহর থেকে বের হতে পারেনি। কিন্তু আজকে থেকে আবার দেখা যাচ্ছে কিছুটা প্রশাসনের যে কঠোর অবস্থান সেক্ষেত্রে তারা সরে আসছে, যে কারণে কিন্তু সাধারণ লোকজন যেমন শহরে প্রবেশ করতে পারছে অবাধে, অযাচিত যানবাহনে কিন্তু শহরে ঢুকছে এবং বের হচ্ছে। এক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারছি আগে কিন্তু চট্টগ্রাম যে 2টি প্রবেশদ্বার ছিল সিটি গেট এবং শাহ আমানত সেতু, সেখান থেকেই শত শত যানবাহন ঢুকতে পারে, কিন্তু যেহেতু লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রশাসন সেখানে কঠোর অবস্থান নেই, কোনো ধরনের যানবাহন কিন্তু ঢুকতে পারতো না। কিন্তু আজকে থেকে আমরা 4th দিন থেকে দেখছি কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে, যেখানে তেমন কোনো গাড়ি চেক করা হচ্ছে না। তবে একটা কথা, যতক্ষণ সেনা সদস্যরা তাদের দায়িত্ব থাকছেন ততক্ষণ পর্যন্ত কঠোর অবস্থান থাকছে, তারা অযাচিত কোনো যানবাহনকে তারা শহরে ঢুকতে দেয় না। তাদের সময়টা আবার কমে আমরা যতটুকু জানতে পেরেছি এখন থেকে সকাল একটি তাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তল্লাশি বা তাদের যে চেকপোস্ট পরিচালনা সেই অনুযায়ী তারা চেকপোস্ট পরিচালনা করছে। যতক্ষণ তারা দায়িত্ব পালন করছে ততক্ষণ কিন্তু কঠোর অবস্থান থাকে যে অযাচিত যানবাহন বা তারা শহরে প্রবেশ করতে পারে না। কিন্তু আজকে দেখে যেহেতু নতুন সময় নির্ধারণ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সময়ের পর কিন্তু ইচ্ছা মতো যানবাহন ঢুকছে এবং ব্যক্তিরা বের হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু যেটা আপনারা জানেন
জানেন চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে চলেছে, 34% হারে শনাক্ত হচ্ছে। আজকেও কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে, 369 জন আক্রান্ত হয়েছে। তারপরে যেরকম কঠোরতা অবস্থান থাকা ছিল গত 3 দিনের মতো, আজকে 4র্থ দিনে সে কেমন যেন একটা কঠোরতা দেখা যাচ্ছে না, বা কেমন যেন একটা ঢিলে ঢালার মতো মনে হচ্ছে। বিশেষ করে আমরা ভোরবেলার দিকে দেখেছি যে শহরে বেশ কিছু যানবাহন প্রবেশ করেছে, গণপরিবহন পণ্য প্রবেশ করেছিল, গার্মেন্টসের সাইনবোর্ডের আড়ালে করে তারা গার্মেন্টসের গণপরিবহন ঢোকার চেষ্টা করছিল শহরে। কিন্তু পরবর্তী যখন সকাল 8টার দিকে যখন সেনা সদস্যরা যখন মোতায়েন হয় তখন কিন্তু আবার সেই গণপরিবহন বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি আমরা কিছুটা পুলিশ সদস্যরা এসে যানবাহন তল্লাশি করছে। কিছুক্ষণ আগে কিন্তু সেরকম ব্যবস্থা ছিল, অর্থাৎ বলা চলে সেনা সদস্যরা যতক্ষণ পর্যন্ত এই চেকপোস্টগুলির দায়িত্ব পালন করছেন ততক্ষণ পর্যন্ত কঠোর অবস্থান থাকছে। অযাচিত যানবাহন শহরে ঢুকতেও পারে না, বের হতে পারে না, আবার যখন এবং ব্যক্তিও ঢুকতে বের হতে পারে, কিন্তু আবার যখন সেনা সদস্যরা সরে যায় দায়িত্ব শেষ করেন তখন কিন্তু আবার অযাচিত যানবাহনগুলো আসা যাওয়া করছে। তো বলা চলে সময়যুক্ত করাচ্ছে, সরকারি প্রশাসনগুলো কেমন একটা শিথিলতার সুযোগ নিচ্ছে, সাধারণ মানুষ তারা কিন্তু অবাধে চলাচল করার সুযোগ পাচ্ছে। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। দেশব্যাপী কঠোর বিধিনিষেধ কার্যক্রমের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কমল দে, এবং তার আগে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। দুপুরের সময় আরও থাকছে কাস্টমসের নিলামের পণ্য কম টাকায় দেওয়ার টোপ ফেলে 2 ভুয়া কর্মকর্তার প্রতারণা, হাতিয়ে নিয়েছে কোটি টাকা, গোয়েন্দা পুলিশের জালে আটক। এদিকে বিধিনিষেধের কড়াকড়ির মধ্যেই খোদ রাজধানীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রশিক্ষণ কর্মশালা। সারা দেশ থেকে এই প্রশিক্ষণে অংশ নেওয়াদের অনেকে করোনায় আক্রান্ত হলেও তোয়াক্কা করা হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে এমন কোনো বিষয়ে অবগত নয় তারা। এহসান জুয়েলের রিপোর্ট। প্রধান ফটক বন্ধ, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আপাতত রিক্সা, ভ্যান গাড়ি অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। পেছনের গেট দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রবেশ করলেই চোখে পড়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পলিটেকনিক শিক্ষকদের প্রশিক্ষণ চলছে গোপনে। গত জুন মাসে শুরু হওয়া প্রশিক্ষণ কঠোর বিধিনিষেধের মধ্যেও অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা পলিটেকনিকে থাকা 60 শিক্ষকের প্রায় 10 জন কোভিড আক্রান্ত হয়েছেন। আমরা তো যতটুকু জানতে পারছি 10 জন মতন তো আক্রান্ত হয়েছে। অবশ্যই একটু ভয় লাগার কথাই আর কি। সিদ্ধান্ত আর আমরা নিতে পারবো না, আমরা চাকরি করি তো, তার জন্য এবারে কোনো কথা বলতে পারবো না। সবাই মনের দিকটা একটু উদ্বিগ্ন আছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ করতে হবে। কিন্তু চলতেছে, এখন ওনারা যা বলবে আমরা তাই করবো। সময় সংবাদে সে চিত্র ধারণের সময় বাধা দেওয়ার চেষ্টা করেন প্রশিক্ষক। পলিটেকনিক অধ্যক্ষের অজুহাত, বিধিনিষেধ সবাই মানছে না, এই প্রশিক্ষণ সরকারের নির্দেশে বলেও জানান তিনি। বিধিনিষেধ অমান্য করার এরকম বিষয় না। আপনার রাস্তার মধ্যে জ্যাম আছে, আমি যে এখন দেখলাম ট্রাফিক জ্যাম পড়ছে, তো সব বন্ধ নাই। জরুরি প্রয়োজন যারা আছে সেগুলো, এটা আসলে ইনহাউসে যেহেতু ছিল চলমান, এটা কি স্যার জরুরি প্রয়োজন মনে করছেন আপনি? এটা তো আমি আমার ঘরের ভিতরে খাওয়া দাওয়া চলাই না, এটা মন্ত্রণালয় থেকে চাওয়া হচ্ছে এবং এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কাজটা চলছিল। কিন্তু এখানেই তো আক্রান্ত হচ্ছে, এখানে স্যার কতজন যারা আক্রান্ত হচ্ছে, কতজন এখানে আক্রান্ত হচ্ছে সেটা আমরা কিন্তু তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কতজন স্যার? এক এক গ্রুপে 3 জন 4 জন করে হচ্ছে। আচ্ছা, 8-10 জন এরকমই হবে আর কি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এ ধরনের প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমাদের আসলেই জানা নেই যে অন্য কোনো প্রতিষ্ঠান তারা গোপনে খোলা রেখেছে কিনা বা ক্লাস হচ্ছে কিনা কোথাও, এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। রাজধানীর 3টি কেন্দ্র ঢাকা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও টিটিসিতে চলছে 180 শিক্ষকের এ ধরনের প্রশিক্ষণ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঝড়ে কুড়িগ্রামের নদীগুলোতে পানি বাড়তে শুরু করায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভাঙনের হুমকিতে পড়েছে সোনাহাট স্থলবন্দর, মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা। তবে বিভিন্ন স্থানে ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জেলার উপর দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে গত 2 দিন ধরে পানি বাড়তে শুরু করেছে। ফলে দুপাড়ের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যে ধরলা নদীর পাড়ের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর ও সাতভিটা এলাকায় পানি ঢুকে পড়েছে। আর ভাঙন ঠেকানোর জন্য রাখা বালি ভর্তি জিও ব্যাগগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে ভাঙন এবং বন্যা আতঙ্কে স্থানীয়রা। বন্যার ভয়ে আতঙ্কিত অবস্থায় আছি। এদিকে নদীর ভাঙনও শুরু হয়ে গেছে। কোথায় নিয়ে যাবো, এইটাই বড় বিপদ আমার। জামো কোডাই বানো আসে
জায়গা নাই। নদী খুব কাছে চলে আসায় কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে পড়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এই ভাঙনের কারণে আমার ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ নাগেশ্বরী বুনিয়ামারি মহাসড়ক হুমকির সম্মুখীন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সহ বিভিন্ন এলাকায় ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। বিভিন্ন জায়গাতে কিছু কিছু ভাঙন রয়েছে, ভাঙনগুলো রক্ষার্থে আমরা জরুরিভাবে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে আমরা সেখানে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি এবং এই কার্যক্রম চলমান। গত দুদিনে জগমোহনের চর গ্রামে ভাঙনের কবলে পড়ায় 3টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে বাঁধে আশ্রয় নিয়ে মানবেত জীবনযাপন করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। করোনাকালে সংক্রমণ রোধে শুরু হলো অনলাইন কোরবানির হাটের কার্যক্রম। ঢাকা উত্তর সিটিতে 1 লাখ গরু বেচা কেনার আশা করছেন মেয়র সহ সংশ্লিষ্টরা। পাশাপাশি সীমিত আকারে থাকবে পশু জবাই করিয়ে নেওয়ার সুবিধাও। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, ভারত থেকে চোরাই পথে গরু আনা ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হচ্ছে। হরিপদ সাহার রিপোর্ট। হাটে গিয়ে ভিড় ঠেলে দর কষাকষি করে কোরবানির গরু কেনায় অভ্যস্ত দেশের মানুষ। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে স্বাভাবিকের সংজ্ঞা। লোক সমাগম মানেই সংক্রমণের ঝুঁকি, তাই সরাসরি হাটের পাশাপাশি অনলাইন বাজারকে উৎসাহিত করছে সরকার। এ লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি মন্ত্রণালয়, ইক্যাব, আইসিটি বিভাগ, এটুআই এর সহযোগিতায় ডিজিটাল হাটের আয়োজন করেছে, যেখানে অনলাইনে ছবি ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে ক্রেতারা কিনতে পারবেন কোরবানির গরু। বাট আমাদের টার্গেট হলো মিনিমাম 1 লক্ষ গরু আমরা যেন অনলাইনের মধ্যে বিক্রি করতে পারি, তাহলে মিনিমাম 5 লক্ষ লোক কিন্তু গরুর হাটে যাবে না। আমরা কন্টামিনেশন থেকে আমরা রক্ষা করতে পারবো। 1000 গরুকে আমরা কোরবানি দেওয়ার জন্য টোটাল প্ল্যাটফর্ম আমরা রেডি করেছি। 10 তারিখের ভিতরে আপনি গরুটা কিনে আমাদেরকে আপনারা বুকিং করে দেন, আমরা আপনার গরুটা কিনে জবাই দিয়ে আপনার বাসায় আমরা গরুটা পৌঁছিয়ে দিব। বর্তমান সরকারের আমলে দেশ প্রাণী সম্পদ খাতে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, দেশে এখন খাওয়ার উপযোগী 41 কোটিরও বেশি প্রাণী আছে। আসন্ন কোরবানির জন্য আমাদের প্রায় 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত আছে। গত 2টি কোরবানির ঈদে আমরা দেশের বাইরের থেকে কোনো পশু আসতে দেইনি, তাতে কিন্তু আমাদের কোনো পশুর অভাব হয়নি। এবছরে আমাদের পর্যাপ্ত রয়েছে। বর্ডারে আমরা আজকেও আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, আমরা যোগাযোগ করছি যে চোরাই পথে বা অন্য কোনো পথে যাতে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। দেশের 64 জেলাতেই কোরবানি উপলক্ষে অনলাইন গরুর হাট আয়োজনে জেলা প্রশাসনকে প্রযুক্তিগত সহায়তা করতে চায় ইক্যাব। যেসব হাটে ক্রেতার স্বার্থ সুরক্ষায় থাকবে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও। গরুটা ঠিকমতো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে এবারের কোরবানির হাটে সবচেয়ে বেশি দাম হাঁকানো ষাঁড় নবাব আর উজির। রাজৈরের হাফিজুর রহমান শেখ ও আসিয়া বেগম দম্পতির লক্ষ্য 16 লাখ টাকায় বিক্রি। প্রতিদিন এদের 4 বেলা খাবারের পেছনে খরচ হয় 2000 টাকা। শুধু ক্রেতা নন, ষাঁড় দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত লোক। সঞ্চয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের নবাব, ওজন তার 34 মণ, উচ্চতা 6 ফুট আর লম্বা 10 ফুট। প্রতিদিন খাবার খায় 25 কেজিরও বেশি। আসছে কোরবানির হাট ধরতে নবাবকে 4 বছর ধরে পরম যত্নে তৈরি করা হচ্ছে। নবাবের সঙ্গী হয়েছে 16 মণ ওজনের উজির। বিশাল আকৃতির ষাঁড় দুটির দাম হাঁকানো হচ্ছে 20 লাখ টাকা। ঘুম থেকে ওঠার পরে গরু ঘরে যায় গরু ঘর পরিষ্কার করার পর খাবার দাবার দেয়। এই দুটা গরু, বড় গরুটার দাম চাইছি আমি 16 লক্ষ টাকা এবং ছোট গরুটার দাম চাইছি, উজিরের দাম চাইছি আমি 4 লক্ষ টাকা। প্রতিদিন 4 বেলা নবাব ও উজিরের খাবারের পেছনে খরচ হচ্ছে 1.5 থেকে 2000 টাকা। তাদের যত্নে বেড়েছে খামারের শ্রমিকদের ব্যস্ততাও। ভুসি করার সাহায্যে আমরা একটা গামলা আছে, গামলার সাহায্যে আর কি পানিটা খাওয়ানো হয়। গরু অনেক কষ্ট করে পালা লাগে, দিন শ্রম দেওয়া লাগে, অনেক কষ্ট করে আমরা পালি গরুটিতে। ইতোমধ্যে নবাব ও উজিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খামারের মালিকের পক্ষ থেকে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিক্রির জন্য। আসতে শুরু করেছেন ক্রেতারাও। গরু দুইটা সে কোরবানির জন্য প্রস্তুত করছে, বিক্রি করবে, এই জন্য আমি এখানে আসছি। এই রাজর থানার মধ্যে সবচেয়ে বড় গরু এই খামারে বলে আছে, তো আসছে দেখে ঠিকই অনেক বড় গরু। শুধু তাই নয়, বৃহৎ আকৃতির ষাঁড় দুটি দেখতে প্রতিদিন আসছেন শত শত দর্শনার্থী। এই জায়গায় দুটা গরু আছে আকর্ষণীয়, আমরা প্রতিদিনই দেখতে আসি এই গরু দুটো দেখতে। আমার ইচ্ছা হয় যে আমিও এরকম খামার করে গরু তৈরি করবো, জনসাধারণ আমার গরু দেখতে যায়। হাফিজুর রহমান শেখের খামারে 10টি গরুর মধ্যে 7টি অস্ট্রেলিয়ান ও 3টি ফিজিয়ান গরু রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর।
একজন মাধ্যমিক, অন্যজন উচ্চ মাধ্যমিক পাশ, অথচ দুজনেই নিজেদের পরিচয় দেন কাস্টমস কর্মকর্তা হিসেবে। ভুয়া পরিচয়ে কাস্টমসের চাকরি, মালামাল দ্রুত খালাস এবং অল্প দামে নিলাম পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা গেল 3 বছরে শতাধিক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে এসেছে প্রতারণার অভিনব কৌশল। বুলবুল রেজার রিপোর্ট। স্টোর কিপার পদে ছোট ভাইয়ের চাকরির জন্য এক কাস্টমস কর্মকর্তার হাতে তুলে দিয়েছিলেন 2,25,000 টাকা। চাকরি না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করার পর জানতে পারেন শুল্ক কর্মকর্তার পরিচয় দেয়া ওই ব্যক্তি আসলে প্রতারক। জামানত হিসাবে 2 মাসের বেতন, তারপরে জামানতকারীর টাকা, মানে অনেক ধরনের টাকা নিছে আর কি। কাস্টমসের নিলামে তোলা মালামাল স্বল্প মূল্যে পাওয়া যাবে এমন প্রতিশ্রুতিতে 7 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এই ব্যক্তি। তার মতো এমন ভুক্তভোগী প্রায় শতাধিক। টোটাল 7 লাখ টাকা নেওয়ার পর তো মেহেদি আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয়। ভুক্তভোগীদের অভিযোগের পর পুলিশ গ্রেফতার করেছে 2 কথিত শুল্ক কর্মকর্তাকে। বেরিয়ে এসেছে তাদের প্রতারণার অভিনব কৌশল। কাস্টমস হাউসের ইমেইলের মতো তারাও তৈরি করেছে একটি ইমেইল। তবে পার্থক্যটা বোঝার উপায় নেই সাধারণ মানুষের। এই ইমেইল থেকেই তারা যোগাযোগ করত চাকরি প্রত্যাশীদের সঙ্গে। আবেদন ফর্ম, প্রশিক্ষণ নিবন্ধন ফর্ম, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, পুলিশ ভেরিফিকেশন, এমনকি নিয়োগপত্র সবই আদান প্রদান করা হতো ভুয়া মেইলের মাধ্যমে। তারা বিভিন্ন সময় তারা কোনো ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সাথে তারা হয়তো বা কাজ করতে করতে তাদের মধ্যে একটা প্রতারণার একটা কৌশল আশ্রয় নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে জাগ্রত হলো। পুলিশ বলছে প্রতারণার শিকার ব্যক্তিরা সঠিক সময়ে মামলা না করার কারণে অনেক সময় তাদেরকে আইন আমলে আনা সম্ভব হয় না। যত বেশি মামলা হবে এদের বিরুদ্ধে ততই এই প্রতারক চক্ররাও কিন্তু দমে যাবে। আরেকটি হলো নির্ভরযোগ্য সূত্র ছাড়া টাকা পয়সা লেনদেন করবেন না। এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে চাকরি প্রত্যাশীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় দেশে 24 ঘন্টায় 120 জনের মৃত্যু। বুধবার সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে মাত্র 20 মিনিটেই 6 জনের প্রাণহানি। বাইরের রোগীর চাপ রাজধানীর হাসপাতালেও। বিধিনিষেধের 4র্থ দিনে বেড়েছে গাড়ি ও মানুষের সমাগম। স্কুলে বিয়ের অনুষ্ঠান করতে না দেয়ায় চট্টগ্রামে শিক্ষক লাঞ্ছিত। ঢাকায় পলিটেকনিকে চলছে কর্মশালা। এবং উত্তর সিটির অনলাইন পশুর হাটে 1 লাখ গরু বিক্রির আশা আছে। ছবি দেখে বাছাইয়ের সুযোগ। দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত খামারিরা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।